না আগেই তো ভালো ছিলাম, তো এই আগেই ভালো ছিলাম বলে তাদের ব্যাপারে এখন আসলে আমরা তাদের প্রতিরোধটা কিভাবে গড়ে তুলবো? প্রথমত হলো এই সরকারের যেটা সব থেকে বড় ব্যর্থতা, সে তো হলো এই জুলাইকে যারা ভীষণভাবে মনে প্রাণে ধারণ করে তাদেরকে দিয়ে পুরো উপদেষ্টা পরিষদ তো গঠন করা যায় নাই। এটা হলো সব থেকে প্রমাণ। দেখেন ছোট ছোট মানে ব্যাপারটাগুলো খুবই আপনাদের কাছে কম সিগনিফিকেন্ট মনে হবে, কিন্তু জরুরি হলো এই যে এখান থেকে বাংলা মোটর জিতে কারওয়ান বাজারের যে সামনে জায়গাটা দেখবেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে সম্ভবত অনেকগুলো ওয়ালে পেন্টিং করা হয়েছে, গুম খুন হত্যা বিভিন্ন। তো একদম সোনারগাঁয়ের উল্টো পাশে যে বড় ওয়ালটা লেখা দেখবেন যে রাষ্ট্রীয় মদদে খুন। খেয়াল করেন শব্দটা, আমার কাছে ছবি তোলা আছে, যে রাষ্ট্রীয় মদদে খুন। এই যে সেই ইন্ডিয়ান বামদের বয়ান, আই রিপিট, শুধু বাম পড়বেন না, পড়বেন ভারতীয় বাম, ইন্ডিয়ান বাম, যে রাষ্ট্রীয় মদদে খুন। রাষ্ট্রর কি জান আছে, বাপ মা আছে? রাষ্ট্র কে? রাষ্ট্র কি রুহু আছে? রাষ্ট্রের কি হাত পা আছে? এই রাষ্ট্রটা তো একটা সরকার চালায়। তাই রাষ্ট্রীয় মদদে খুন করে এই যে হাসিনার খুনকে ছোট করে তোলা। হাসিনা খুন করে নাই, হাসিনা গুম করে নাই, শাপলা হত্যা করে নাই, পিলখানা হত্যা করে নাই, জুলাই গণহত্যা করে নাই, কি করছে? রাষ্ট্র। সেই লোকেরাই আবার এই গত এক বছরে যেখানে যেখানে সমস্যা হচ্ছে তখন আর রাষ্ট্রের গালাজ দেয় না, তখন বলে ইনুসরে, তখন বলে ইন্টিরিম রে। মানে কি পরিমাণ ভীষণ দ্বিচারিতা আপনি খেয়াল করেন। তা আমার প্রশ্ন হলো, আমরা ছোট মানুষ হয়ে রাস্তায় হেঁটে যাওয়ার সময় যদি এইটা বুঝি, রাষ্ট্রের মধ্যে যারা পয়সা দিয়ে আর জনগণের পয়সায় এই পেন্টিং গুলো করালো, তাদের মধ্যে বোঝার লোক নাই যেখানে রাষ্ট্রীয় মদদে খুন লিখতে হবে হাসিনার দেশে খুন। খুন তো হাসিনা করেছে। পিলখানা হত্যাকাণ্ড কে করেছে? শাপলা কে করেছে? এই জুলাই গণহত্যা, আয়নাঘর, ধর্ষণ, প্রত্যেকটা এই মেসাকার গুলো কি করেছে? হাসিনা করেছে, হাসিনার দোসররা করেছে। তো এই যে হাসিনাকে ছোট করে তোলা। এরপর দ্বিতীয় যেটা হচ্ছে, দেখেন বারবার বলি গত এক বছর দেশে প্রচুর কেওয়াজ আছে, কিন্তু মিডিয়ার তো একটা, যে মিডিয়া কোনটাকে কিভাবে ট্রিটমেন্ট দিবে, মিডিয়ার ল্যাঙ্গুয়েজ একটা কথা বলে, একটা কাগজ যখন হয় কোন ইস্যুকে কতটুকু কভারেজ দিবে সে কিভাবে ট্রিটমেন্ট মেকানিজম আছে। 15-20টা বাচ্চা ছেলে মেয়ে কোথাও না কোথাও দাঁড়াচ্ছে, বললাম গালিগালাজি করছে, আর সেইটাকে আপনি জাতীয় ইস্যু তৈরি করে দিনের পরে দিন কি করছেন? সিরিজ চালাচ্ছেন। আমাদের বর্তমানের কিছু রাজনীতিবিদরা, নাম বলছি না, খুব অসুস্থ হয়ে যাচ্ছে। আমাকে আমাদের বিএনপির এক আপা টকশোতে বললো, আমসিদ্দি লজ্জায় মরে যান, একটা মেয়ে কিভাবে এরকম একজনের বাসার সামনে বকাঝকা করতে পারে। তার মেয়ের সামনে তিনি এখনো যদি ধমক দেন, মেয়ে কান্না করে ফেলবে। আর তার মেয়ের বয়সী মেয়েরা রাস্তায় এসে তারপর এরকম কাজ করতেছে একজন বয়োবৃদ্ধ মানুষকে। মনে চায় কি করে থাকবেন। আমি উঠে বলবো করে যে আপনার এই মেয়ে ঠিকই তো আছে, ও তো জুলাইতে রাস্তায় নামে নাই। যেই মেয়ে গালিগালাজ করে ও তো জুলাইতে নামে ওর ঘর সংসার হারানোর পালা হয়েছে। স্টেটমেন্ট দেখছেন, একটা মেয়ে বলতেছে যে আমি তো ইন্টার ফেল, টাইনে টুইনে পাস করছি, আমি কোটা মোটা দিয়ে কি করব? কি ভীষণ সত্য উচ্চারণ, বলতেছে এই কোটা দিয়ে আমি কি করব? আমি তো টাইনে টুইনে ইন্টার পাস করছি, আমার কদিন পর বিয়ে হয়ে যাবে, কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমি জানতে পারি না আমি রাজপথে নামে আসছি। তা আপনারা রাজনীতিবিদরা যারা এই কথা বলেন না, আপনাদের বাচ্চারা ওলেভেল এলেভেল পড়ে, এরপরে বিদেশ চলে যায়, যে কয়েকদিন ক্ষমতায় থাকেন দেশে এসে ঘুরে ফিরে আবার বিদেশ চলে যায়। তা আপনার বাচ্চা তো বাংলাদেশে থাকেও না, বাংলাদেশে পড়েন, এবং দেখেন ছাত্র রাজনীতির পক্ষে তারা মরে যায়। একটা বাংলাদেশের পারলে আপনারা বলেন প্রধান সারির কোন রাজনৈতিক দলের কোন নেতা সন্তানেরা তার দলের ছাত্র রাজনীতি করে? একজন বলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রথম 5-10 জন নেতার নাম বলেন। আমরা বলেছি ছাত্র রাজনীতি থাকতে হবে, এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না। কেন বলছে ছাত্র সংসদ হবে, কিন্তু খুব যুক্তি দেওয়ার চেষ্টা করেন। তখন যখন বললাম যে আপনার সন্তান কি ছাত্র রাজনীতি করে, যদি বিএনপি হন আপনার ছেলে কি ছাত্র দল করে, যদি জামাত হন আপনার ছেলে কি ছাত্র শিবির করে, কোনোভাবে ইন্টার পাস পর্যন্ত করাই তারপর তো বিদেশ পাঠাই দেন। আপনার নিজের ছেলের এত ভালোবাসেন, মেয়েরে ভালোবাসেন, বিদেশ পাঠাই নিরাপদ রাখেন, আর এইখানে অন্যের সন্তানরা এসে জীবন যুদ্ধ করাইতেছেন, যে খুব দেশ উদ্ধার করতেছেন। এইসব ভণ্ডামির একটা পর্যায়ে থাকে, এগুলো বন্ধ করতে হবে। এখন যেটা ব্যাপার, আপনারা এই যে ইসের ব্যাপারে দেখেন, গত এক বছরের ব্যাপারে আপনাদেরকে বিনীত আকারে বলি, মিডিয়ার ভাইরা সেটা করছেন না। গত এক বছরে বাংলাদেশে তো গৃহ যুদ্ধ হওয়ার কথা ছিল, 1000 বার বলেছে। আওয়ামী লীগ নিজে বলেছে তার পতন হলে 5 লক্ষ মানুষ মারা যায়। এটা সে কেন বলেছে?
এটা শুধু এই কারণে বলে নাই আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য, না, সে জানে অনেস্টলি সে কত মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। এই প্রত্যেকটা পরিবারের একজন করে মানুষ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে তো আওয়ামী লীগের এখানে আও থাকার কথা না। আপনি ভাবেন, পিলখানা থেকে শুরু করেন যতজন অফিসার, সাপ্লাই যত গণহত্যা, এরপরে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, সর্বশেষ জুলাই মিনিমাম যে 1500 শহীদ, এই প্রত্যেকটা শহীদ পরিবার থেকে একজন যদি জান বাজি রেখে নামে, তাহলে এখানে কি অবস্থা হওয়ার কথা ছিল বলেন? অথচ অবাক হই, এইরকম গণহত্যার পরেও জুলাইয়ের শহীদের কোনো পরিবার কোনো রিভেঞ্জ নিল না। এবং এখানে অবশ্যই বিএনপি, জামাত ইসলামী, অপরাপর প্রধান রাজনৈতিক দলকে আমরা ধন্যবাদ দিয়েছি। তারা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে, তারা রিভেঞ্জ নেয় নাই, মানুষকে দমিয়ে রেখেছে। কিন্তু এই গত 1 বছরে, এবং খেয়াল করেন মবের একাডেমিক সংখ্যা যদি ধরি, আমাকে খালেদ মহিউদ্দিন ভাইও জিজ্ঞেস করবার চেষ্টা করলো একই টকশোতে, মানে মব কি মানে হইলো, মবের এখন ভালো সংখ্যা হইছে যেইটা আপনার বিরুদ্ধে হবে, এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, সেইটা হইলো মব। আর যেটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে ওইটা মব না, ওইটা হলো মুক্তিযুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সব থেকে নিকৃষ্টতম ভয়াবহ মবের নাম শাহবাগের সন্ত্রাস। যেই শাহবাগের সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম বিপরীত রাষ্ট্রকল্প তৈরি করে এখানে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের আইন ব্যবস্থা, সচিবালয় সবকিছুকে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই শাহবাগ সন্ত্রাস না, সেই শাহবাগ মব না, সেই শাহবাগে প্রত্যেকটা জাতীয় দৈনিক প্রথম পাতায় লিড নিউজ করেছে তারা কখন মোম জ্বালাচ্ছে। আমি নিজে দেখেছি, শাহবাগে তো দিনের পর দিন আমি দেখেছি, যখন 40 থেকে 50 জন লোক মাত্র, দুপুরে লোক নাই, তখন মিডিয়াকে বলে দেওয়া হয়েছে এমন করে উপর থেকে ক্যামেরা ধরতে হবে যাতে অনেক লোক দেখা যায়। সেভাবে করে করে লোক আনা হয়েছে, প্রত্যেকটা গার্মেন্টসকে বাধ্য করে লোক আনা হয়েছে। আমার বিশ্ববিদ্যালয়ে, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার ছাত্রলীগের যারা আমার সহপাঠী ছিল, ওদের রুমে ড্রাই কেক, 7 আপ, কোক, স্প্রাইট, বিরিয়ানি দিয়ে ভরা থাকতো। শাহবাগ হলো পৃথিবীর এমন একটা আন্দোলন যে এখানে কাচ্চি থেকে শুরু করে সমস্ত খাবার দাবার দিয়ে আন্দোলন করা হয়। তো ওরা সব রুমে নিয়ে আসতো, যেগুলো এক্সট্রা থাকতো ওরা আবার ফ্রেন্ডদেরকে ডাকতো, এই কাকি লাগবে নিয়ে যান। এই কথা কেন বললাম? একটা মিডিয়া কি তখন সেটাকে মব বলেছে। সাংবাদিক মাহমুদুর রহমান হাজার আক্রমণের পরে কুষ্টিয়া যখন আক্রান্ত হয়ে 11টা মাথায় সেলাই লেগেছে, তার 11টা রক্তাক্ত ভয়াবহ অবস্থা, একটা পত্রিকা সেটাকে মব বলে নাই। আদালত চত্বরে একজন মানুষ আদালতের কাছে গেছে, আদালতের সামনে থেকে বিচার মানে মাথা ফাটিয়ে দিচ্ছে, রক্ত। সংগ্রাম সম্পাদক আবুল হাসান, পত্রিকা যদি জামাতের সমর্থিত হয়, আপনি তো, সেটা তো কোনো কথা না। বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে, কিন্তু এর মানে কি? এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা বলি না, আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন, তার অফিসের সামনে আপনার কাজটা কি? আমরা তো তখন সে কথা বলেছি। কিন্তু এই যে সবাই মববাজরা যারা মব ট্রেডিং করছেন, তারা সম্পাদক আবুল হাসানের রুমে ঢুকে একটা পত্রিকা অফিসে, সব থেকে বয়োজ্যেষ্ঠ সম্পাদক ছিলেন উনি বাংলাদেশের, দাড়ি ধরে টেনে মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা তাকে বের করে তারপরে থানায় নিয়ে গেছেন। একটা পত্রিকা মব লেখে নাই, সেইগুলো কোনোটা মব না। এরপর তো বলতে পারবো হাজার হাজার। কিন্তু এই যে কোন বাচ্চারা গালি দিচ্ছে, কাকে দিচ্ছে, যে বাচ্চার একটা চোখ নাই, ইন্টারে পড়ে, এখন সে ভর্তি হবে ভার্সিটিতে, অন্য চক্ষু কাজ করছে না, হাত নাই, পা নাই, তার মধ্যে ভীষণ ট্রমা কাজ করে। এই রাষ্ট্রের প্রধান কাজ কি ছিল? রাজনৈতিক দলগুলোর রাষ্ট্রকে বাধ্য করা, আমাদের যেই সব ছেলেমেয়েরা চোখ হারাইছে, চিরতরে অন্ধ হইছে, পঙ্গু হইছে, রক্তের সাগরের মধ্য দিয়ে হইছে, ওদেরকে দিনের পরে দিন কাউন্সিলিং করা। ওরা এখনো ট্রমাটাইজড। ওদেরকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি দিনের পরে দিন কাউন্সিলিং করা উচিত ছিল। আপনি কাউন্সিলিং করেন নাই, ওদের পুনর্বাসন করতে পারেন নাই, শহীদদের পরিবারের পুনর্বাসন করতে পারেন নাই। এখন এই ছেলে মেয়েগুলো দেখে যে এই রক্তের মধ্য দিয়া সে চিরতরে অন্ধ হইছে, পঙ্গু হইছে, এখন তার ন্যূনতম বিচারই শুরু হয় নাই, বিচার নাই, সংস্কার নাই। সে বরং দেখতে পাইতেছে সেই আগের পুরনো আওয়ামী লীগ জিকে বসতেছে, যাতে তার মনে হইতেছে সে যে এবার অন্ধ হয়ে বাইচে আছে, সেটাও হয়তো বাইচে থাকতে পারবে না, এবার হয়তো তাকে হত্যা করে ফেলা হবে। সেই রিঅ্যাকশনে সে কাউকে গালি দিচ্ছে। এই গালিকে আপনার এত অপবিত্র মনে হয়, কিসের সাথে তুলনা দেন? গত 15 বছর যার তুলনা একমাত্র জাহান্নামের সাথে হইতে পারে। আপনারা কি বুঝাইতে চান আমাদেরকে? এগুলো মনে করেন আমরা বুঝি না? নাম ধরে বললে পলিটিক্যাল পার্টিগুলো বেশি প্রেসার ফিল করে। আমার বিভিন্ন টিভি থেকে ফোন করে বলে, ভাই আপনার সাথে তো অমুক দলের অথবা অমুক দলের কেউ আসতে চায় না। এখন এই জন্য আমার কি হয়েছে, তারা যাতে একটু ট্রাস্ট পান, একটু কনফিডেন্স পান, এই জন্য কথার উত্তর দিই না।